সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কূটনৈতিক বিশ্লেষক রাহিদ এজাজ আমাদের সঙ্গে রয়েছেন। ইসলাম, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন ঘোলাটে হচ্ছে রাজনীতি, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। ইত্তেফাক ঋণের কিস্তি ছাড়ে সমঝোতা হয়নি, তবে আলোচনা চলবে IMF। ঐতিহাসিক অমীমাংসিত ইস্যু সমাধান করে সম্পর্কে শক্ত ভিত্তি চায় ঢাকা। সমকাল ভোজ্য তেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে। নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি। কালের কণ্ঠ ভোটের সময় নিয়ে ধোঁয়াশা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ। মানবজমিন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা। সংবিধান সংশোধন প্রশ্নে নির্বাচিত পার্লামেন্টে অটল বিএনপি। কালবেলা রাজনীতির হাওয়া গরম, গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার। আমার দেশ এখনো পরিচয় মেলেনি 121 শহীদের। খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মিট দ্য প্রেসে জামাত আমির। খবরের কাগজ, মেঘনা গ্রুপ পাচার করেছে 80,000 কোটি টাকা। রাজনৈতিক অচলাবস্থা কাটবে কীভাবে? দেশ রূপান্তর, গণহত্যার জন্য ক্ষমাসহ 3 বিষয়ে সুরাহা চাইল ঢাকা। নিখোঁজ প্রশাসন নিয়ে অবিশ্বাস। সময়ের আলো, ক্ষমার আহ্বান ঢাকার। নির্বাচনের জন্য সরকারকে চাপ দেবে না জামাত। দিনকাল সংস্কার নিয়ে আলোচনা চলবে, বিএনপি এ ব্যাপারে সিরিয়াস। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না ভারত। দৈনিক সংগ্রাম, 2 কিস্তির অর্থ পাওয়া যেতে পারে জুনের শেষ দিকে। রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি সংস্কারে সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচন পরিবেশ তৈরি হবে। করতোয়া পাকিস্তানের কাছে $4.32 বিলিয়ন ফেরত চাইল বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। পাকিস্তান প্রসঙ্গটা আজকে বেশি অনেক গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। জি, ঢাকা ইসলামাবাদ তো প্রায় 15 বছর পরে আলোচনা হলো। হ্যাঁ, শেষ পঞ্চম ফিফথ রাউন্ড অফ FOC হয়েছিল নভেম্বর 2010-এ। সেই হিসাব করলে প্রায় অলমোস্ট 15 বছর। তো এর মধ্যে তো অনেক পানি গড়িয়েছে। জি। তো এই অবস্থায় আজকে যে আলোচনা, গতকাল যে আলোচনা হয়েছে, আলোচনা শেষে পররাষ্ট্র সচিব যেটা ব্রিফ করেছেন, সেখানে তিনি বলছেন যে তারা 3টা বিষয় বলেছেন। পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, তারপরে দেনা পাওনার বিষয়টা যেটা আছে সেটাও বলেছেন। জি। তো এইসব মিলে আর কি আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ মুতবে। দেখুন, পাকিস্তানের সাথে তো আমরা জানি যে আওয়ামী লীগ আমলে সম্পর্কটা যথেষ্ট টানাপোড়েনের ছিল, স্থবির ছিল, এবং সেটা দিনের পর দিন খারাপ হয়েছে মূলত মানবতা বিরোধী অপরাধের বিচারকে ঘিরে। এবং এখানে আমাদের নিকট প্রতিবেশী ভারত সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কের সমীকরণ, সেখানেও কিন্তু একটা বড় ভূমিকা ছিল। আর আওয়ামী লীগ তার ক্ষমতা বলেন, আসল বলেন, ক্ষমতা টিকে থাকা বলেন, সব কিছুর জন্য ভারতের ইচ্ছাকে অনেক বেশি গুরুত্ব প্রাধান্য দিয়েছে নিজেদের জাতীয় স্বার্থের তুলনায়। অনেক ক্ষেত্রে পাকিস্তানও তার একটা অন্যতম উদাহরণ। তো সেই প্রেক্ষাপটে আমি যদি বলি যে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, ভারতের সাথে যেটা ছিল সেটা একদম আপসাইড ডাউন হয়ে গেছে। অনেক ভালো থেকে চরম খারাপ। আবার চীন, পাকিস্তান সহ অনেকগুলো দেশকে আমরা দেখছি, যার চীনের সাথে তো ভালো ছিল, যদি আমরা শুধু ভারত বলি, চীনের বিষয়টা অনেকে এড়িয়ে যায়। তো পাকিস্তানের ক্ষেত্রে ব্যতিক্রম, যে পাকিস্তানের সাথে সব চরম খারাপ, সে জায়গা থেকে পাকিস্তানকে বেশ উদ্যোগী হতে আমরা দেখছি। এবং তারই ধারাবাহিকতায় শাহবাজ শরীফ, প্রফেসর ইউনূসের একাধিকবার দেখা হয়েছে সাইডলাইনে। এবার 15 বছর পর মিটিং হলো। তো ফরেন সেক্রেটারি লেভেল মিটিংটা, এবং আমি যদি আপনাকে মনে করে দিই, ডিসেম্বরে দেখুন বিক্রম মিস্ত্রি যখন আসে, তখন সেই মিটিং নিয়েও ব্যাপক উচ্চাশা তৈরি হয়েছিল যে অনেক বেশি ফোকাস। আপনি নিজে দীর্ঘদিন মাঠে কাজ করার অভিজ্ঞতা, FOC বা এই লেভেলের মিটিংগুলো কিন্তু খুবই ফর্মাল স্ট্রাকচার। এখানে আসলে বড় ধরনের কিছু হয় না, রুটিন কাজে স্টক টেকিং হয় এবং সামনে কি করা যায় সেটা। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের রিলেশনশিপটা এমন একটা জায়গায় আটকে ছিল, তো সেই জায়গাতে এটার উপরে নজরটা ছিল বেশি বলে আমাদের, আপনি যতগুলো শিরোনাম পড়লেন তাতে মোরলেস পাকিস্তানটা সেকেন্ড লিড বা এই জায়গায় আপার হাফেই ছিল। তো 3টা পেন্ডিং বিষয় বলছেন যে 71-এর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, $4.32 বিলিয়ন ন্যায্য হিস্সা নিশ্চিত করা, আর হচ্ছে আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবাসন। তো
তফাৎ হচ্ছে আওয়ামী লীগ এই বিষয়গুলো বারবার বলতো, কিন্তু তারা 15 বছর কিন্তু আলোচনা করে নাই, খুব লিপ সার্ভিস বা এমটি রিটরিক চাপে ছিল। সেই জায়গায় কেয়ারটেকার গভর্নমেন্ট অনেকটা প্রস্তুতি নিয়ে বিষয়গুলো তুলেছে, অন্তত সামনের দিনে আলোচনা হলে তারা তো বটে, তারা যতদিন দায়িত্বে আছেন এবং যে সরকার আসবে তারা কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে পাবে পাকিস্তানের সাথে রিজলভ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সমাধান হবে? খুব সহজ না, এটা তো একটা প্যাকেজের বিষয়, 1 নম্বর রাজনৈতিক ইস্যু। আর তার সাথে কথা হচ্ছে পাকিস্তানের যে পলিটিক্যাল স্ট্রাকচার, সেখানে আর্মি এবং গোয়েন্দা সংস্থা, বিশেষ করে আইএসআই, তার একটা ভূমিকা আছে। তো সেই জায়গাতে পাকিস্তানের যে স্ট্রাকচার গভর্নমেন্টের, সেখানে এই বিষয়গুলোর খুব আশু সমাধান আমি দেখি না। কিন্তু সমাধান হোক বা না হোক, বাংলাদেশ এটা তুলতে হবে। এবং আজকে পররাষ্ট্র সচিব তার ব্রিফিংয়ে যেটা বলছেন, সম্পর্ক ভালো করতে হলে আমাদেরকে পেন্ডিং ইস্যুগুলো রিজলভ করে আগাতে হবে। তো এই 3টা ইস্যু যদি বাদ দেয়, এর বাইরে কী নিয়ে আলোচনা হয়েছে? বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে, পাকিস্তানের সাথে এয়ার কানেক্টিভিটি, ফ্লাই জিন্না বলে একটা প্রাইভেট এয়ারলাইন্স, তার অলরেডি পারমিশন পেয়েছে, হয়তো আগামী 2-3 মাসের মধ্যে অপারেশনে যাবে, এটা আমরা জানতাম। আজকে তিনি অফিসিয়ালি বলছেন শিয়ালকোটের আরেকটা প্রাইভেট এয়ারলাইন্স এয়ার শিয়াল, তারাও পারমিশন চায়, হয়তো তারা অনুমতি পাবে। তারপরে ট্রেড বাড়ানোর ক্ষেত্রে কিছু ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা হয়েছে, স্পোর্টসে কালচারে কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা বলা হয়েছে, জনপরিসরে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি হয়েছে। আর ডিফেন্স নিয়ে উনি যেটা উত্তরে বললেন, কেনাকাটা নিয়ে আলোচনা হয়নি, কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং বা ট্রেনিং, আমরা জানি 15 বছর অনেক কিছু বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্য কিন্তু থেমেছিল না, যদি 23-24 অর্থ বছরে কমে গেছিল আর্থিক মন্দার কারণে। কিন্তু সর্বশেষ 22-23-এ যেটা ভালো ছিল, 1 বিলিয়নের কাছাকাছি, 956 মিলিয়ন, তার মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য হয়েছে। আমরা জানি টেক্সটাইল সেক্টরে কিছু ইনভেস্টমেন্টে হয়েছে তৃতীয় দেশের মারফত। এবং প্রতিরক্ষার ক্ষেত্রে আমি যেটা খোঁজখবর নিয়ে জেনে দেখেছি, আমরা 1 বছরে প্রায় 80টার মতো প্রতিরক্ষা খাতের প্রশিক্ষণ তারা দিয়েছে। অর্থাৎ একদিকে স্থবির ছিল, টানাপোড়েন ছিল, কিন্তু বিভিন্ন খাতের যে সহায়তা তার স্বাভাবিক নিয়মে কিন্তু ছিল। যদিও পররাষ্ট্র সচিব বলেন, মন্ত্রী বলেন বা বিভিন্ন সেক্টরাল মিটিংগুলো হয়নি। তো সেই জায়গাতে এই মিটিংটা হওয়ার পরপর আমরা জানি যে আগামী 27-28 তারিখ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশে আসবেন। তো তিনি আসলে বোঝা যাবে যে আসলেই কতটা টেকসইভাবে বা স্থায়ীভাবে সম্পর্কটা স্বাভাবিক করার প্রক্রিয়াতে আগাচ্ছে। এবং আজকের ব্রিফিংয়ে একটা তথ্য জানানো হয়েছে যে কিছু গত 15 বছরে যেহেতু মিটিং হয় নাই, অন্তত 15 থেকে 18টা এমওইউ বা তার কম বেশি হবে, পেন্ডিং আছে। তারা ওইখান থেকে আপনার ইসাকদারের ঢাকা ভিজিটের সময় যাতে সাইন করা যায়, এই জন্য একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের। সার্কের কোনো যে জটিলতা, এটা কি সার্কের জটিলতা নিয়ে দেখুন, সার্ক নিয়ে আমরা বরাবরই বলছি, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে। কিন্তু আপনি সহ অনেকেই জানেন যে সার্ক অচল বা সক্রিয় হলো না সম্ভাবনা সত্ত্বেও ভারত পাকিস্তান বৈরিতার কারণে। এবং আমরা বারবার বলছি, আমরা যদিও জানি যে 14 নভেম্বরে নেপালে যে কাঠমান্ডুতে সামিট হলো, সেই সামিটের পরে গত 11 বছরে কিন্তু সার্কের সেক্টরাল কোঅপারেশনগুলো চালু থাকলে সার্ক কিন্তু অনেকটা ডিসফাংশনাল, যদিও সেক্টরাল কোঅপারেশনগুলো আছে। তো ভারত পাকিস্তানের এই বৈরিতা তো মিটে যাওয়ার কোনো ইঙ্গিত, আভাস, সদিচ্ছা আমরা দেখি না। তো এই পরিস্থিতিতে সার্কের আতুরঘর বলা হয় বাংলাদেশকে, বাংলাদেশ বরাবরই আঞ্চলিক উদ্যোগে চ্যাম্পিয়ন, তো সেই জায়গাতেই বলছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয়, প্র্যাকটিক্যালি যদি দেখি এবং আশপাশের যেই এলিমেন্টগুলো, তাতে সার্ক নিয়ে আমরা কথা বলতে পারি, আলোচনার টেবিলে তুলতে পারি, কিন্তু এটাকে আদৌ কার্যকর করা যাবে কিনা আমি কিন্তু খুব একটা আশার আলো দেখি না। কারণ ভারত পাকিস্তানের সম্পর্কটা যে অবস্থায় বা যে পর্যায়ে আছে, খুব সহসা সেটা মিটে যাবে, কেটে যাবে এমন যদি কোনো কিছু না ঘটে, তো সেখানে আমি সার্ক কিংবা দক্ষিণ এশিয়ার যে অভিন্ন স্বপ্ন, অভিন্ন যাত্রা, এটা অনেকটা দুরাশা বলে আমার কাছে এই মুহূর্তে মনে হয়। আরেকটা শিরোনাম দেখছিলাম করতোয়াতে, সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। আপনি যখন বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না, অনেক কাগজে অনলাইনে এই জিনিসটা হয়েছে এবং আমরাও সেটা রিপ্রোডিউস করেছি, টাইমস অফ ইন্ডিয়ার খবর। আপনি যদি দেখেন, এখন তো মধ্যরাত পেরিয়ে গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে বলা হয়েছে, আমরা জানি যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট করতাম সেটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং সাসপেন্ডের পিছনে যে কিছু ঘটনা প্রবাহের কথা বলেছেন এবং তিনি এই ক্ষেত্রে রেফারেন্স
স্পষ্ট না করলে বোঝা যায় আমরাও তো স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করেছে এবং এটা মার্চের সিদ্ধান্ত থাকলে কার্যকর হয়েছে এপ্রিলে। তো তখন তারা বলছে, ইঙ্গিত করেছে সূত্রের বরাত দিয়ে আমাদের সহকর্মী যেটা লিখেছেন যে কপিটা, যে মার্চে অবকাঠামোকে দেখিয়ে এই যে স্থলপথে সুতা আমদানি বন্ধ করা হলো, এইখানে কিন্তু ভারত পাকিস্তানের কথা একটু আগে যেটা বললাম বৈরিতা। আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান থেকে কিছু শিপমেন্ট হয়েছে করাচি টু চিটাগং ডিরেক্ট শিপিংয়ের মাধ্যমে। সেখানে যে পণ্যগুলো আসছে তার মধ্যে সুতো আছে এবং ভারতীয় ব্যবসায়িক মহল মনে করছেন যে পাকিস্তানে যে জাহাজে করে সুতা আসার ফলে যে আমরা যে তাদের কাছে যে সোর্সিং করতাম সে সোর্সিংটা বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো কাজী রণধীর জয়সওয়াল যখন বলেন যে অতীতের সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাবলীর কারণে ট্রান্সশিপমেন্টের মতো সিদ্ধান্তটা তারা নিয়েছেন, তাতে তো উনি ব্যাখ্যা না করলে ইন্ডিকেশনটা হয়েছে আমরা মার্চে বন্ধ করেছি, সেটা ইমপ্লিমেন্ট করলাম এপ্রিল মাসে এসে। এবং ঘুরে ফিরে কিন্তু সেটার অর্থাৎ বাংলাদেশ ভারতের এই সহযোগিতা ট্রান্সশিপমেন্টের কাছে পণ্য পরিবহনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সীমিত থাকেনি। পাকিস্তানের সাথে যেহেতু এই পণ্য পরিবহনটা জাহাজে করে হচ্ছে, সেখানে একটা অবদান আছে, যদিও টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট সেটা বলছে না। এখন আমাকে যদি প্রশ্ন করেন, খুব সঙ্গত স্বাভাবিক, ট্রান্সশিপমেন্ট সাধারণত ইন্টারস্টেট বা আন্তঃরাষ্ট্রীয় রিলেশনশিপে সেটা ভালো থাকলে তো বটে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কটা যেখানে ছিল সেখানে নেই, চেঞ্জ হয়ে গেছে, এটা বাস্তব। অর্থাৎ আমি বা আপনি যদি আশাও করি যে ওই জায়গা থেকে ওই সময় যা ছিল, হয়তো হ্যাঁ 15 বছরের একটা হ্যাংওভার আমাদের কারো রয়ে গেছে। ইভেন যদি বলি একটু প্রাসঙ্গিকভাবে, অজিত দোভালের সাথে বিমস্টেক সামিটের আগের দিন আমাদের এখন পোর্টফোলিও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলের জি মিটিং, পাশাপাশি মিটিং করছেন। কারো ধারণা হলো আওয়ামী লীগ আমলে অজিত দোভালের সাথে তৎকালীন সরকারের উপদেষ্টা বা বিশেষ দূতদের যে সম্পর্ক ডক্টর খলিলের সাথে অজিত দোভালের, জিনিসটা তো ওরকম না, থিংস আর জাস্ট আদার ওয়ে রাউন্ড। তো কাজেই সম্পর্ক খারাপ হয়ে গেলেও তো ভারত এই যে নোটিফিকেশনের ব্যাপারটা আসছে তারা ওয়েবসাইটে জানিয়ে দিল। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি নর্মালি এটা কি হয়, একটা প্রথা বা রীতি আছে যে এক দেশ অন্য দেশকে অফিসিয়ালি পাবলিক করার আগে, নোটিফাই করার আগে ইনফর্মাল চ্যানেলে জানিয়ে দেয়। দিল্লিতে হাই কমিশন বা ঢাকায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মধ্যে এমইএ, কিংবা ঢাকায় ভারতীয় হাই কমিশনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের কোনো মিনিস্ট্রি কাউকে কিছু না জানিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি বন্ধ করেছে। তেমনি আমরা যে স্থলপথে সুতার বিষয়টা করলাম, তো সেখানে এরকম আছে। অর্থাৎ এই যখন অবস্থা এক পক্ষ অন্য পক্ষকে না জানিয়ে আরবিট্রারিলি জিনিসগুলো করছে, তো সেখানে আপনি আমি কিভাবে ভরসা পেতে পারি যে ট্রেড ওয়ারে যাবে না? যদিও খুব অবাক করার বিষয় হচ্ছে 8 মাসের সম্পর্কের এমন টানাপোড়েনের মধ্যে কিন্তু ভারত বাংলাদেশের বাণিজ্যের যে হারটা সেটা আবার আমরা দেখছিলাম নভেম্বর অনওয়ার্ডস পজিটিভ একটা ট্রেন্ড ছিল। তো এই যে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নেওয়া, তো এই পদক্ষেপগুলো খুব দীর্ঘমেয়াদী। ট্রান্সশিপমেন্ট বন্ধটা তো কমার্শিয়াল সিদ্ধান্ত না, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত বটেই, কিন্তু আমাকে যদি ট্রান্সশিপমেন্টের কথা বলেন যে পলিটিক্যাল ডিসিশনের পাশাপাশি আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান একটা রেফারেন্স একটু পরে বলছি। এখানে একটা জিনিস যেটা আমি জেনেছি, এটা খুব বেশি চেক করা হয়নি, কেউ বলছেন এটা যেমন রাজনীতিকে সামনে আনা হচ্ছে, এটার পিছনে একটা বাণিজ্যিক লাভ লোকসান বা স্বার্থ আছে। স্বার্থটা এরকম, আমরা প্রথমেই মনে করেছিলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়ে নেপাল ভুটানের অ্যাক্সেস বন্ধ হবে, বিষয়টা তা না, পরে তারা এটা পরিষ্কার করেছে। আমরা কিন্তু মুম্বাই এবং আমরা বোথ এয়ার রুটে এবং শিপিং রুট দিয়ে ইউরোপের অনেক গন্তব্যে আমাদের পণ্য পাঠায়। আমরা নারায়ণগঞ্জের একটা গ্রুপের কথা জানি, তারা উল্লেখযোগ্য পরিমাণে পাঠায় এবং তাদের এই যে মার্কেটের বড় একটা অংশ হচ্ছে স্প্যানিশ একটা জায়ান্ট, ক্লোদিং জায়ান্ট আছে। তো এমনও তথ্য আমি জেনেছি, মানে খুব রিকনফার্ম করতে পারেনি, যে ইন্ডিয়ান কোনো পার্টি আছে যারা তাদের একটা প্রসপেক্ট দেখে যে বাংলাদেশের এটা যদি তাদের মুম্বাই বা কলকাতা হয়ে আইদার এয়ার ফ্রেটে বা শিপমেন্টটা না হয়, সেই মার্কেটটা তারা পেতে পারে। কাজে আমরা যেমন রাজনীতি দেখছি, এর পিছনে পুরোটাই রাজনীতি, কোনো ব্যবসা নাই, এই বিষয়টা বলা যায় না। আপনি পলিটিক্যাল ডিসিশনের কথা বললেন, তো পাকিস্তানের যে শিপমেন্ট করাচি পোর্ট থেকে চিটাগং পোর্টে আসছে, পাকিস্তানের এক বিশিষ্ট ইকোনমিস্ট এবং ট্রান্সশিপমেন্ট নিয়ে কাজের জন্য খ্যাতি আছে এমন এক বিশেষজ্ঞ বলেছেন যে
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে শিপমেন্টটা হচ্ছে এটা অনেকটা পলিটিক্যাল শিপমেন্ট। ইকোনমিক পার্সপেক্টিভে দেখলে এটা খুব ভায়াবল না, কারণ আমরা জানি আমাদের চিটাগং পোর্টের যে ক্যাপাসিটি তাতে করে কিন্তু মাদার ভেসেলগুলো ভিড়তে পারে না, লাইটার এজ করে আনে। তো সেই জায়গাতে তিনি বলল তার দাবি হচ্ছে এটা ট্রান্সশিপমেন্ট করা উচিত, অর্থাৎ থার্ড একটা অপশন দিয়ে এখানে আনতে হবে। কাজেই একটু আগে যেটা বলছিলাম যে সম্পর্কটা যখন দুই দেশের মধ্যে সীমিত থাকছে না, থার্ড পার্টির কনসার্ন আছে, ইন্টারেস্ট আছে। এবং জয়সওয়াল কাছকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা বালুচ এসছে 27-28 তারিখ ইসাকদারও আসবেন, তিনি স্পষ্ট বলেছেন হ্যাঁ এটা বিষয়গুলো আমাদের নজরে আছে। তার মানে দে আর অলরেডি আইদার কশাস অর কনসার্ন হোয়াটস রিয়েলি গোয়িং টু বি হ্যাপেন অ্যামাং দি কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ, চায়না, পাকিস্তান। দিল্লি ইসলামাবাদ ছিল মাইনাস, হ্যাঁ এখন দিল্লি মাইনাস ইসলামাবাদ হচ্ছে প্লাস। হ্যাঁ, ডিনামিক্সটা তো চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের কূটনীতির জন্য ভালো হবে না, ভালো কি মন্দ হবে এটা সময় বলে দিবে। আমি ভালো মন্দের বলার আগে বুঝতে বা বলতে চাই, যেটা অনুষ্ঠানের আগে আমি বলছিলাম যে 71-এর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা বা 71 এটাকে উপযোগ্য করে কিন্তু এটা একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং পলিটিশিয়ানরা সবসময় কিন্তু এরকম হলো ওয়ার্ডস বা এমটি রিটোরিকের উপর ভর করে তাদের রাজনীতি টিকে থাকে। এখন দেখুন এই প্রসঙ্গে মনে আসলো হিনা রাব্বানী খার যখন পাকিস্তানের ফরেন মিনিস্টারের দায়িত্ব ছিলেন তখন ডক্টর মোমেনের সাথে তার একটা মাল্টিলেটার মিটিংয়ের সাইডলাইনে কলম্বোতে দেখা হয়েছিল। তো মিটিংয়ে কী হয়েছে, ক্লোজ ডোর মিটিংয়ে, ওই মিটিংয়ে যারা থাকেন দুই পক্ষের যে আদার দেন পার্টিস, বাইরের লোকের তো জানার সুযোগ নেই, ওনারা যা বলবেন আমরা তাই লিখবো, তাই প্রকাশ করব, তাই দেখাবো। এক্সেপ্ট আমরা তখনও হতে পারে বা পরেও হতে পারে ওই মিটিং সোর্স যদি বলে। তো আমাদের এখানে বেশি বলা হলো যে আমরা গণহত্যা, ডক্টর মোমেন তখন বলেছিলেন গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা দাবি করেছি, ক্ষতিপূরণ দাবি করেছি। আমার চেয়ে আপনি আরো ভালো করে বলতে পারবেন, এই তিনটে ইস্যুর মধ্যে ক্ষতিপূরণ কিন্তু সেভাবে নেই, কিন্তু অতীতে আমরা শুনেছি ক্ষতিপূরণ প্রসঙ্গটা খুব বড় বড় করে বলা হয়েছে। তো কোয়ালিটেটিভ যে তারপরে কি হলো, আমাদের তখনকার হাই কমিশনকে সামন করা হয়েছিল যে আমরা মিটিংয়ে যেটা বলিনি তোমরা সেটা পাবলিকলি বললে। তো চেঞ্জটা আমি যেটা দেখছি যে আগের সরকার সেই 15 বছরে জিনিসটা আলোচনার টেবিলে তুলতে পারেনি, এই সরকার প্রস্তুত নিয়ে আলোচনার টেবিলে তুলেছে, খুব ভালো কথা। তাহলে নেক্সট স্টেপগুলো কি হবে? আপনি লাভ লোকসানের কথা বলছেন তো, এই ডেভেলপমেন্ট 80-র দশক থেকে দেখতেছি। হ্যাঁ, আপনি যখন রিপোর্টার ছিলেন তখন আপনি একই জিনিস। এবং আজকে যখন আমার আপনার হেডলাইন যখন হবে, আমি আমার সহকর্মীদের বলছিলাম যে 71-এর গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা, এটা তো নতুন ইস্যু না। তার চেয়ে যদি আমি বলি যে 3টা পেন্ডিং ইস্যু সমাধান জরুরি সম্পর্ককে আগায় নিতে হলে, তো বিষয়টা এরকম। এখন প্রশ্ন হচ্ছে এটা তার পলিটিক্যাল নেচারের দিক থেকে রাজনৈতিক সরকার নয়, কিন্তু রাজনৈতিক সরকার না হয় তাদের মতো করে যে জিনিসগুলো বেশি ট্র্যাকশন পাওয়া যাবে ওদিকে তাদের মনোযোগ কিনা, এটা খুব ভাবার আছে। এবং আপনি ঠিকই বলেছেন, গত ডিসেম্বর থেকে এপ্রিল এই 4 মাসের ব্যবধানে যদি দেখি, সর্ট অফ লাইফ ইন প্যারালাল বা সম্পূরক রেল লাইনের মধ্যে চলছে। 2টা রেল লাইন আছে, রেল লাইনগুলোর জাস্ট গতিপথ গন্তব্য চেঞ্জ হয়ে যায়। পাকিস্তানের সাথে সম্পর্কটা স্থবির থেকে একটা কি বলবো ঘনিষ্ঠতা, গভীর এরকম জায়গায়, আর ভারতেরটা অতি, আমরা প্রায় বলতাম সম্পর্কের সোনালী অধ্যায়, বিশেষ পর্যায়ে। ফরেন সেক্রেটারি ভিজিটের পরে ফরেন মিনিস্টার আসা, এটা খুব কম ক্ষেত্রে ঘটেছে। এক্স্যাক্টলি, খুব কম ক্ষেত্রে ঘটেছে। এবং যেটা বলছিলেন এটা এমন কি ঘটলো, এটা তো আসলে ইনিশিয়াল প্ল্যান অনুযায়ী 5ম দিনেই ইসাকদারের আসার কথা। যেহেতু প্রফেসর ইউনূস কাতারে যাচ্ছেন একটা মাল্টিল্যাটারাল ফোরাম, এবং পাশাপাশি কাতারের আমিরের সাথে ফুল ফ্লেজড বাইল্যাটারাল হবে, এখন সেটা পিছিয়ে গিয়ে 22 থেকে 24 না হয় 27-28 হচ্ছে। তার মানে পাকিস্তান যে এই আপনার ভারতের সাথে টানাপোড়েন, সংকট, এই সুযোগটাকে যে কাজে লাগাতে চাচ্ছে, এটা তো কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে, কিন্তু আমি এই সম্পর্কটা ভালো করে বা ঘনিষ্ঠ হয়ে আমার লাভ লোকসানটা কি সেটা নিয়ে আমার প্রস্তুতির কতটা আছে, সেটা বোধহয় আমাদের জন্য বেশি জরুরি। রাহিদ, অনেক ধন্যবাদ। এবার আসি রাজনীতি নিয়ে। জি, গোলাটে হচ্ছে রাজনীতি, হ্যাঁ শিরোনাম। এবং আমরা গতকালকে দেখেছি মির্জা ফখরুল সহ বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখা করে এসে যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন যেটা খুব পরিষ্কার এবং খুব স্পষ্ট, এবং একটু কারো কাছে ইনিশিয়ালি ধাক্কা লেগেছিল যে উনি এসেই বললেন যে একেবারেই সন্তুষ্ট নন। আবার গতকাল, আমি এটা বৃহস্পতিবার বলা উচিত ছিল, এটা বুধবারের ঘটনা, বৃহস্পতিবার আবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য
সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটি দল সংস্কার কমিশনের প্রধান ছিলেন, এখন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার, তার সঙ্গে দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজের সাথে। তো ওইখানেও তারা বলেছেন কোন কোন বিষয়ে একমত তা আমরা বলবো না। আর আমি যদি বুধবারের ঘটনা প্রবাহকে বলি, সেখানে বিএনপি পরিষ্কার করে বলছে বিয়ন্ড ডিসেম্বর তারা যাবে না। জামাত বলছে রোজার আগে হলে ফেব্রুয়ারিকে মিন করে। আবার এনসিপি বলছে তারা আপনার জুন পর্যন্ত যে ডেডলাইনের কথা বলছে, বিটুইন ডিসেম্বর 2025 আর জুন 26। তো এইখানে একটা তিনটা পক্ষের মধ্যে আমরা কিন্তু তফাৎ দেখতে পাচ্ছি, যদিও জামাত আর বিএনপির তফাৎটা 2 মাসের। এই প্রসঙ্গে বলতে গেলে নিশ্চয়ই কৌতূহল তৈরি করেছে দেশে এবং বিদেশে। হঠাৎ করে লন্ডনের বেগম খালেদা জিয়ার সাথে জামাতের আমির ডক্টর শফিকের মিটিং হয়েছে এবং উনি আজকে গতকাল এবং আজ গণমাধ্যমে এসেছে যে বিরোধ বা দূরত্ব এটা তো কোথাও নেই। তো এটা খুব ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল শিফটের মধ্যে যাচ্ছে এবং এনসিপি যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারাই তো আসলে এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকেই রাজপথে জীবনকে হাতের মুঠোয় নিয়ে এই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিলেন এবং রাজনৈতিক একটা পালাবদলে বড় ভূমিকা রেখেছেন। কিন্তু এর পরবর্তীতে যখন দল গঠন হলো, তাতে করে দেখা যাচ্ছে যেই গতি নিয়ে বা যে প্রত্যাশা তাদের মধ্যে ছিল, সেইখানে খুব বেশি একটা হালে পানি পাচ্ছেন বলে মনে হচ্ছে না। এবং নিশ্চয়ই আমরা খেয়াল করেছি, এটা নিয়ে পত্রপত্রিকায় রিপোর্টও হয়েছে, যে এই রোজার শেষে যে ঈদ হয়েছে সেখানে অন্তত আমি যদি ভুল না করি 39টা আসনে বোধহয় তাদের নজর, যে তারা মনে করেন এখানে জনসংযোগ এবং এনসিপির যারা নেতা তারা জনসংযোগ করেছেন গেছেন। তো সেই জায়গাতে আমি যদি জামাত বিএনপি বাদ দিলে এনসিপিকে ধরি, তাদের মধ্যে নির্বাচন নিয়ে স্পষ্ট একটা ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে এবং দূরত্ব আছে এবং সংস্কার নিয়ে যে সংস্কারটা কি হবে না হবে, কেউ কেউ বিএনপির কোনো নেতা সমালোচনা করছেন যে হ্যাঁ তারা গত বছর এই সময়টা বলতেন সেটাকে বিপ্লব, বা সংস্কার নিয়ে তারা বলতেন সংস্কার করেন সঙ্গে আছে, এখন নেই। এখন কথা হচ্ছে সংস্কারটা আপনি কতখানি করতে পারবেন এবং এই সংস্কার করতে আপনার কতখানি সময় লাগবে। এর মধ্যে কিন্তু এপ্রিল মাস শেষ হয়ে গেল, তার মানে মে জুন আছে আর বছরের 8টা মাস বাকি। এই 8 মাসের মধ্যে আপনি কতটা কি করে জিনিসটা করতে পারবেন, আর সংস্কারের কোনো প্যারামিটার ঠিক করেছেন কিনা। 11টা সংস্কার কমিশন করেছেন, তো এই সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন দিয়েছে সেগুলো তো একটা ঐকমত্যের জায়গায় যেতে হবে, গিয়ে আপনি সংস্কার করবেন। এখন তফাৎটা হচ্ছে সংস্কার কি কম সংস্কার কি বেশি সংস্কার, এবং বিএনপি তো বরাবরই বলে এসেছে একটা লম্বা সময় পর্যন্ত তারা সময় দিতে চায় না। এবং আমরা আরেকটা এটাও যদি দেখি, মাঠের যে চিত্রগুলো, আওয়ামী লীগ 15 বছরের থেকে চাঁদাবাজি, দখল, লুটপাট এরকম হচ্ছে, বড় দল হিসেবে বিএনপি যেহেতু মাঠের বড় দল, তাদের মধ্যে পাল্টাপাল্টি হতাহতের ঘটনা ঘটছে, চাঁদাবাজি সহ নানান অপকর্মের অভিযোগ উঠছে। তো সেই জায়গাতে বিএনপির মধ্যে এটা এমন একটা চিন্তা থাকতে পারে, চাকরি সঙ্গত একটা মাল্টি ক্লাস পার্টি হিসেবে বেশি লম্বা সময় থাকলে তাদের যে অবস্থান জনগণের কাছে সেটা হ্রাস পেতে পারে। আবার তো এই পরিসরে তারা বোধহয় এটাকে একটা হয়তো অপশন হিসেবে দেখে যে বেশি লম্বা সময় থাকাটা তাদের দলের জন্য, তাদের দলের ভাবমূর্তির জন্য ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জুন বা ডিসেম্বরের যে ডেডলাইন নিয়ে আমরা কথাগুলো বলছি, তাতে তাদের মধ্যে কোথাও কোথাও বোধহয় সরকারের সাথে যে আলোচনা, এখানে একটা সন্দেহ বিশ্বাসের জায়গায় রয়ে যাচ্ছে, বিশেষ করে গতকাল মির্জা ফখরুল সাহেব যেভাবে বললেন। তো এই জায়গাতে পরিস্থিতিটা আসলে একটু কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এবং আপনার অনুষ্ঠানে আপনি একদিন বলছিলেন যে সেটা কি অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংস্কার কমিশনের ওখান থেকে চেঞ্জ হলো, যে সেটা ডিসেম্বরে হবে নাকি জুনে হবে। এই যে আমি মনে করি কি ওই অতিকথনের ফলেও কিন্তু কিছু সংকট তৈরি হচ্ছে, যে অন্তত রোজ রোজ আপনি কথা বলছেন এবং একই বিষয়ে কথা বলছেন। তো কাজেই আমি মনে করি যেটা ধারণা করা হয়েছিল হয়তো এই ধোঁয়াশা অস্পষ্টটা কেটে যাবে, জায়গাগুলো সলিডিফাই হবে, সেটা বোধহয় এখনও ঠিক হচ্ছে না। এবং যতই সময় গড়াচ্ছে কারো কারোর মধ্যে এমন সংশয় তৈরি হচ্ছে যে আসলেই ঠিকঠাক মতো সব কিছু যাবে কিনা। হ্যাঁ, সামনে তো অনেক চ্যালেঞ্জ আছে এবং ল অ্যান্ড অর্ডারের চ্যালেঞ্জগুলো কিন্তু এখনো যায়নি, সেটা কিন্তু রয়ে গেছে। লোডশেডিং এর ব্যাপার আছে। ওইখানে ওই IMF এর ঋণের কিস্তি এবারও ঝুলে গেল।
হ্যাঁ, এবারে ডিলে হলো, হয়তো আশা করা হচ্ছিল এখন আজকেই বোধহয় আমি কোনো এক জায়গায় সংস্কার প্রসঙ্গে শ্বেতপত্র কমিশনের প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয়, তার একটা শিরোনাম দেখছিলাম যে 6 মাসে আসলে সংস্কার কতটা হলো, কি হলো। তো কাজেই আইএমএফের এটা ঝুলে গেল বা ডিলে হচ্ছে, কিন্তু আমি জানি যে এই মাসে তো আবার একটা ডেলিগেশন আমেরিকাতে যাচ্ছেন, ওয়াশিংটনে বোধহয় তাদের সাথে কিছু আলাপ আলোচনা হবে। তো সেই জায়গাতে আমি মনে করি, আমি আশা করি আর কি, হয়তো সেখানে গিয়ে ব্রিফিংয়ের পরে, তাদের মিটিংয়ের পরে বোঝা যাবে যে এটা ডিলে হলে এই ডিলের পরিমাণটা কি হতে পারে, বা তাদের আলাপ আলোচনার মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্টের কিছু আসবে কিনা। মানে আমি অন্তত আশাবাদী, হয়তো আইএমএফের এই জিনিসটা সময় লাগতে পারে, কিন্তু ঝুলে যাবে না বা একদম বাতিল হওয়ার কোনো সুযোগ নেই আর কি। রাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মতি ভাই। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।